জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, আজ থেকে আরপিএফ কনস্টেবলের পরীক্ষা শুরু হয়ে গেছে, অর্থাৎ 2 তারিখ থেকে। তো আজকে যে ফার্স্ট শিফটে যতগুলো কোশ্চেন তোমাদের এসেছে আরপিএফ কনস্টেবলের, তোমাদের আমি জিকে পার্টটা সমস্ত অ্যানালাইসিস করব এবং ডেফিনেটলি বলতে পারি তোমরা এই শিফটগুলো তোমরা যদি করে যাও, দেখবে এখান থেকেই তোমাদের কোশ্চেন কিন্তু অনেক রিপিট পাবে এবং কোশ্চেনের আইডিয়া পেয়ে যাবে যে কোন টপিক থেকে এবং কোথা থেকে তোমাদের প্রশ্নগুলো আসছে। তো পরপর আমরা প্রত্যেকটা প্রশ্ন আমি দেখে নিব। দেখো, তোমাদের 50টা টোটাল জিকে এসে থাকে, তো যতগুলো কালেকশন করতে পেরেছি সেটাই তোমাদের সামনে প্রেজেন্টেশন করার আমি চেষ্টা করছি। তো দেখো, তোমরা যারা আমার এসএসসি জিডির ক্লাস করেছো, তোমরা কিন্তু আরপিএফের পরীক্ষা ডেফিনেটলি বলে আসতে পারি তোমরা ভালো দিয়ে আসবে, কারণ আমি যে ক্লাসগুলো করিয়েছি সেই কোশ্চেনগুলোই দেখবে বেশিরভাগ এসেছে। তোমরা ক্লাসগুলো এই কোশ্চেন অ্যানালাইসিসগুলো করলে বুঝতে পারবে। প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময় কত? তো যারা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই মিলিয়ে নাও তোমাদের কতগুলো স্কোর হচ্ছে, এবং কোনো কোশ্চেন যদি এড়িয়ে যায় সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময় হচ্ছে 65 বছর। ওকে, এবার তোমাকে যদি এখানে হাইকোর্ট যদি প্রশ্ন করতো তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যেত 62 বছর। যেহেতু সুপ্রিম কোর্টে এসেছিল পরীক্ষায়, তাই 65 হয়ে যাবে। তারপরে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ভারতের কোন রাজ্য? তো আখ উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ, এটাও কিন্তু মনে রাখবে। অর্থাৎ ভারতের যে বিভিন্ন যেসব জিনিসগুলো রয়েছে, যেমন আখ, ভুট্টা, তারপরে হচ্ছে তোমার তামাক, এক কথায় বলতে গেলে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম যে এই টাইপ থেকে প্রশ্নগুলো আসছে। অর্থাৎ ভারতের কে কোন স্থানে, প্রথম স্থানে যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখে যেও কোন রাজ্যগুলো। ওকে, তারপরে 1991 সালে অর্থনৈতিক সংস্করণের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? তো এটা যারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়েছে তারা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর করে দেবে। তো পিভি নরসিম্হা রাও ছিল সেই সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। ওকে, তারপরে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? তো দেখো, এটা প্রশ্নটা কিভাবে অপশানটা ছিল সেই ভিত্তিতে তোমার কিন্তু উত্তরটা হবে। তবে এতটুকু আমি একটা শর্টকাটে লিখে রেখেছি যে সংসদ দ্বারা, অর্থাৎ পার্লামেন্ট দ্বারা। পার্লামেন্ট অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষ মিলিয়ে তৈরি হয়ে থাকে। সেই পার্লামেন্টের সদস্যদের দ্বারা কিন্তু আমাদের যে উপরাষ্ট্রপতি আছেন তিনি কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। দেখো, তোমরা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তাহলে তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন্ট হয়ে যাও, সেখান থেকে কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করতে পেরে যাবে। তারপরের প্রশ্ন দেখো, দুর্গ বাস্টার চন্দ্রপুর লৌহ আকরিক কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যাকচুয়ালি বেল্ট এসেছিল যে দুর্গ বাস্টার চন্দ্রপুর লৌহ আকরিক বেল্ট, এটা কোন রাজ্যের মধ্যে দিয়ে এটা আছে? তো এটা মনে রাখবে, মহারাষ্ট্র এবং ছত্তিশগড় এই দুটো রাজ্যকে কানেক্ট করছে কিন্তু দুর্গ বাস্টার চন্দ্রপুর লৌহ আকরিক কেন্দ্র। সুতরাং এই লৌহ আকরিক কেন্দ্র থেকেও প্রশ্ন আসছে, এটা একটু কিন্তু পড়তে হবে তোমাদের। তোমরা কি করবে, আমি তোমাদেরকে যেই প্রশ্নগুলো আসবে না, যেই টাইপগুলো থেকে প্রশ্নগুলো আসছে সেগুলোর উপরে আমি কিন্তু ক্লাস করিয়ে দেবো। ওকে, তোমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। তারপরে হচ্ছে ছৌ নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো দেখো, ছৌ নৃত্য অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্নে যেটা ছিল অপশানে সেটাই কিন্তু উত্তর হবে। আমি 3খানা রাজ্যই দিয়ে রেখেছি, কারণ এই 3টে রাজ্যেই কিন্তু ছৌ নৃত্য দেখা যায়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড। তোমার যেই অপশানটা ছিল সেটাই কিন্তু তোমাকে করতে হবে। ওকে, দেখো, পরবর্তী শিফটের অ্যানালাইসিসগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সব পরপর ভিডিও স্টেপ বাই স্টেপ পাবে, ঠিক আছে? তারপরের প্রশ্ন হচ্ছে 1857 সাল, অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহে অংশগ্রহণকারী প্রথম মহিলা সংগ্রামীর নাম, অর্থাৎ ফ্রিডম ফাইটারের নাম। তো দেখো, তোমাদের যদি বেগম হজরত মহল যদি অপশানে থাকে সেটা হবে। তোমরা অনেকে বলছিলে যেটা অপশানে ছিল না, তাহলে রানী লক্ষ্মীবাঈ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। যেটা অপশানে আছে সেটা কিন্তু লক করে দাও। ওকে, তারপরে ব্রিটিশরা কত সালে দিল্লি দখল করে নিয়েছিল? তো 21শে সেপ্টেম্বর 1857 সালে কিন্তু ব্রিটিশরা কিন্তু দিল্লি দখল করে নিয়েছিল। এই জিনিসটাও কিন্তু একটু পাশাপাশি মনে রাখার চেষ্টা করবে। তারপরের প্রশ্ন যাব, এই প্রশ্নটা অ্যাকুরেট কালেক্ট করতে পেরেছি কি? যারা একটু পরীক্ষা দিয়েছে তোমরা একটু কমেন্ট করে দেবে এই প্রশ্নটা কীভাবে এসেছিল। আর কি এতটুকু শিওর যে মন্দিরের যে আর্কিটেকচার অর্থাৎ যে স্টাইলটা সেটা কী হিসাবে, সেটা নাগার শৈলী স্টাইলে কিন্তু মন্দিরের যে আর্কিটেকচার, অর্থাৎ ওই যে মন্দিরটা যে স্টাইলে আঁকাগুলো হয়ে থাকে না, তো সেই স্টাইলটা নিয়ে কিছু একটা প্রশ্ন এসেছিলো, যেটার কিন্তু নাগার শৈলী কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে,
তারপরে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ অর্থাৎ ইতিহাস থেকে মোটামুটি একটা ভালোই প্রশ্ন আসছে, আমরা এতদূর পর্যন্ত অ্যানালাইসিস করে বুঝলাম। তো পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু 1761 সালে হয়েছিল। পাশাপাশি তোমাকে একটা রিভিশনের জন্য আমি বলে দিই, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল এবং পানিপথের তৃতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল। পাশাপাশি এটাও কিন্তু মনে রাখবে। তারপরে প্ল্যানিং কমিশন কে তৈরি করেন? তো এটা হচ্ছে যোজনা কমিশন, কিন্তু প্ল্যানিং কমিশন কিন্তু তৈরি করে থাকেন। আচ্ছা, প্রশ্নটা কি প্ল্যানিং কমিশনের কে প্রধান হয়ে থাকে এইটা এসেছিল, না কে তৈরি করে থাকে এটা প্রশ্ন এসেছিল। তো কেউ যদি প্রধান হয়ে থাকে তাহলে PM নরেন্দ্র মোদী হয়ে যাবে, আর যদি কে তৈরি করে থাকে তোমাদের যোজনা কমিশন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে গানাগুড় উৎসব কতদিন ধরে হয়? তো মনে রাখবে এই যে গানাগুড় উৎসব এটা রাজস্থানের একটা বিখ্যাত বড় উৎসবের মধ্যে একটি পড়ে। টোটাল 18 দিন ধরে এই উৎসবটা কিন্তু চলে, তার জন্যই কিন্তু এই উৎসবটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের দেখবে আজকের যে শিফটে না দুখানা উৎসব নিয়ে কিন্তু তিনখানা উৎসব নিয়ে প্রশ্ন এসেছে, তোমরা সুতরাং উৎসবটাকে কেউ অ্যাভয়েড করবে না, একটু ভালো করে পড়ে যাবে। তারপরে হচ্ছে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? তো ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। পাশাপাশি এটাও মনে রাখবে কে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। তাহলে যে বিভিন্ন সমাজের যে প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠাতাগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কি আত্মারাম পাণ্ডুরঙ্গ, এটাও কিন্তু পাশাপাশি মনে রেখো। তোমরা প্রত্যেকেই জানো যেই শব্দগুলো অ্যানালাইসিস করার সময় আমি উচ্চারণ করি আগামী দিনেই পরীক্ষায় কিন্তু সেগুলোই কিন্তু দেখা দেয়। তারপরে কোন মুঘল শাসক সবচেয়ে বেশি সময়ের জন্য রাজ করেন? তো যদি সবথেকে বেশি সময়ের জন্য কে বেশি রাজ করে তাহলে কিন্তু ঔরঙ্গজেব তোমাদের যদি অপশানে থেকে থাকে কিন্তু তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তারপরে আচ্ছা, এই প্রশ্নটা আমার করানো এসএসসি জিডি কনস্টেবলের ক্লাস করাতে গিয়ে বলেছিলাম যে বিভিন্ন রাজ্যের উৎসব করাতে গিয়ে সাংহাই উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো সাংহাই উৎসব মনে রাখবে এটা মণিপুর রাজ্যে পালন করা হয়ে থাকে। টোটাল 10 দিন ধরে এই উৎসব কিন্তু পালিত হয়ে থাকে। তারপরের প্রশ্ন জাতীয় জরুরি অবস্থা যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ওকে, ন্যাশনাল এমার্জেন্সি এটা আমাদের কত নম্বর ধারায় পড়ে? অর্থাৎ ন্যাশনালের কথা বললে 352 হয়ে যাবে। যদি বলে স্টেট এমার্জেন্সি তাহলে কিন্তু সেটার উত্তর কিন্তু 356 হয়ে যাবে। যদি বলে ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা সেটা কিন্তু 360 নম্বর হয়ে যাবে। তো মনে রাখবে একটা পাশাপাশি আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, ন্যাশনাল এমার্জেন্সি এখনও পর্যন্ত আমাদের 3 বার কিন্তু জারি করা হয়েছে। ওকে, এটাও কিন্তু একটু মনে রেখো। কুমিরের কতগুলি চেম্বার রয়েছে? তো মনে রাখবে কুমিরের আমাদের চেম্বার বলতে গেলে যে ওই যে হৃৎপিণ্ডের যে চেম্বারগুলো সেটা কিন্তু টোটাল 4খানা কিন্তু কুমিরের কিন্তু চেম্বার রয়েছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এই জায়গাটা থেকে অর্থাৎ কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসবে না এটা তো হতেই পারে না, তাও আবার রেলের পরীক্ষায় কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসবেই। ডিপিএসপি কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ে? তো মনে রাখবে 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত কিন্তু ডিপিএসপি আর্টিকেল নিয়ে কিন্তু বলা রয়েছে। দেখো তোমরা আমার যারা ক্লাস করেছো এসএসসি জিডি তোমরা ডেফিনেটলি বলতে পারি আরপিএফ কনস্টেবলের পরীক্ষা অবশ্যই ভালো দিয়ে আসবে। ধারা 42 কিসের সাথে যুক্ত? তো আমি এটা বলেছিলাম যে ম্যাটারনিটি রিলিফ অর্থাৎ মহিলাদের যে প্রসূতিকালীন যে সহযোগিতা অর্থাৎ প্রেগনেন্সি 3 মাস আগে এবং প্রেগনেন্সি হওয়ার ঠিক 3 মাস পরে এই যে একটা সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় সেটাই হচ্ছে 42 নম্বর কিন্তু ধারায় কিন্তু বলা রয়েছে। তারপরে নাথুলা গিরিপথ এটা ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে যুক্ত করেছে? তো মনে রাখবে এটা নাথুলা গিরিপথ এটা হচ্ছে আমাদের ভারতের যে চীন প্রতিবেশ দেশ রয়েছে সেই চীনের সাথে কিন্তু ভারতের সাথে চীনের কিন্তু কানেক্ট করছে, এটাও কিন্তু একটু মনে রেখো। ঠিক আছে, তারপরের প্রশ্ন যে রথযাত্রা কোন ভগবানের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে? তো এটা উড়িষ্যায় পালন করা হয়ে থাকে। ভগবান জগন্নাথের উদ্দেশ্যে কিন্তু এই আর কি রথযাত্রা পালন করে থাকে, এটাও কিন্তু মনে রাখবে। তারপরে একটা প্রশ্ন এসেছিল CRR কি? তো দেখো আমি তোমাদের ব্যাংক রিলেটেড যে ট্রামের ক্লাসটা করিয়েছি না, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেই ক্লাসটা করে নিও। তোমরা দেখবে সেখান থেকে প্রত্যেকটা শিফটে আমি তোমাদেরকে বলে দিলাম প্রশ্ন আসবে। ওই যে ব্যাংক রিলেটেড যে ক্লাসটা করেছিলাম বেশিক্ষণের ক্লাস নেই, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ক্লাসটা, তোমরা পারলে একটু ওয়াচ করে নিও, এখান থেকে প্রশ্ন কনফার্ম আসবে। ঠিক আছে, তোমাদেরকে বলে দিচ্ছি CRR অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। দেখো রিজার্ভ করে রাখা মানে কি সংরক্ষণ করে রাখা, কি রেশিওটাকে অর্থাৎ ক্যাশগুলোকে সংরক্ষণ করে রাখছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কগুলিকে আবশ্যিকভাবে RBI তার নিকট জমা রাখতে দেয়। অর্থাৎ RBI অর্থাৎ ধরো RBI তো মেন ব্যাঙ্ক, RBI এবার SBIকে টাকা দিল কি করতে? জমা রাখতে। তুমি কিন্তু এই টাকাটা জমা রাখবে, সেটাই হচ্ছে কিন্তু মানে আর কি CRR। মানে আমি সবথেকে ভালো আমি ক্লাসে বুঝিয়েছি, এখন আর বেশি কিছু বলছি না। ঠিক আছে, তারপরের প্রশ্ন আচ্ছা এখানেই মোটামুটি শেষ হয়ে গেল, এই পর্যন্ত কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। তো মোটামুটি আবার দেখা হবে পরবর্তী শিফটের অ্যানালাইসিসে। এই পর্যন্ত জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।